আসসালামু আলাইকুম। জৈব রসায়নের একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা লাস্ট ভিডিওতে প্রায় 50টার মতো এমসিকিউ সলভ করছিলাম। তো আজকে চেষ্টা করবো আমরা বাকিগুলো করার জন্য। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন যে বলতেছে যে নিচের কোনটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? যে ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করে। ঠিক আছে? তো ইলেকট্রনকে আকর্ষণ করবে কে? ইলেকট্রনকে আকর্ষণ করবে যে হচ্ছে পজিটিভ চার্জ অথবা যার ইলেকট্রনের ঘাটতি আছে, সেই মূলত ইলেকট্রনকে আকর্ষণ করবে। হ্যাঁ, ওইটাকে বলা হয় ইলেকট্রোফাইল। আচ্ছা, এখানে প্রথম হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া মুক্ত জোড়া আছে, মানে তার মধ্যে অলরেডি ইলেকট্রন আছে। সে কখনো ইলেকট্রনকে আকর্ষণ করবে না। এখানে অ্যালকাইল হাইড্রোক্সাইডে এখানে অক্সিজেনে এক জোড়া মুক্ত জোড়া আছে, সেও কখনো ইলেকট্রনকে আকর্ষণ করবে না। তারপর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আপনারা জানেন যে AlCl3, তারপরে হচ্ছে BF3, এদের ইলেকট্রনের ঘাটতি আছে। কথা বুঝছেন? তো যার জন্য এরা ইলেকট্রনকে আকর্ষণ করে, আর এদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে? তারপর হচ্ছে পানি। পানির মধ্যে হচ্ছে আপনার ইলেকট্রন থাকে, অক্সিজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। তো ইলেকট্রোফাইল যে ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেই মূলত ইলেকট্রনকে আকর্ষণ করবে যার মধ্যে ইলেকট্রন নাই অথবা যার ইলেকট্রনের ঘাটতি আছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন, কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? এটা একদম ফেমাস। আমরা কার্বিলামিন দিয়ে আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করি। প্রাইমারি অ্যামিন শনাক্ত করার জন্য কার্বিলামিন টেস্টটা করা হয়। আচ্ছা, ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 40% ইথানল। তো এখানে 40% ইথানল কোনটা? 60 60, এই যে এটা 40% মিথানল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফর্মালডিহাইড। তো 40% মিথানল আর কি। হ্যাঁ, 40% মিথানল আর 60% পানির দ্রবণ, এই যে এটা মিথানেল। হ্যাঁ, মিথানল না, কিন্তু মিথানল না, মিথানেল। এই যে এটা HCHO, ফর্মালডিহাইড। তো এটার নাম হচ্ছে মিথানেল, বা অনেক সময় আমরা বলি হচ্ছে ফর্মালডিহাইড। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বিউটি ইন কোনটা প্রদর্শন করে? তো প্রথমত বিউটি ইন আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যালকিন। হ্যাঁ, তো আমরা এটাকে আঁকি। কিভাবে আঁকবো দেখেন, বিউট মানে হচ্ছে 4টা কার্বন। তাহলে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন আমরা দিয়ে দিলাম। তো পরে আমাকে বলছে 2 ইন, মানে 2 নাম্বার কার্বনে আমাদের হচ্ছে আপনার এই ডাবল বন্ডটা থাকবে আর কি। এটা 2 নাম্বার কার্বন আমরা ডাবল বন্ড দিয়ে দিলাম। আর বাকি সবকিছু নিজের মতো করে দিয়ে দিলাম। এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে দিলাম হচ্ছে CH3, এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3। ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে কি ধরনের সমানতা আপনাকে প্রদর্শন করবে? তো আপনি যদি একটু দক্ষ হন আপনি বুঝতে পারবেন। আমি একটু জাস্ট আপনাকে একটু রিফর্ম করে দিই, আপনি তাহলে বুঝতে পারবেন। এই হাইড্রোজেনটা আমি এখানে না দিয়ে, আর এই CH3 এখানে না দিয়ে, মনে করেন CH3 দিলাম হচ্ছে এই জায়গাতে, আর হাইড্রোজেনে দিলাম হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, সেম জিনিসই কিন্তু। আবার এই ডান পাশে আমি সেম কাজ করলাম, ডান পাশে সেম কাজ করলাম। এখানে হাইড্রোজেনটা এই উপরে দিলাম, আর CH3 মনে করে নিচে দিলাম। সেম জিনিসই কিন্তু, একটু আগে যেটা রাখছিলাম এটা কিন্তু সেম জিনিসই, জাস্ট আপনার বন্ডটা একটু আপনাকে ভেঙে দেখাইছি আর কি। আচ্ছা, তো এটা আপনি বুঝতে পারতেছেন যে আসলে এটা হচ্ছে আপনার জ্যামিতিক সমানতা, জ্যামিতিক বা সিস্টান সমানতা। হ্যাঁ, আপনার পোর্শন যদি সমানতা পড়ে থাকেন আপনি যেটা বুঝতে পারবেন যে যদি আপনার এই দুটো ডিফারেন্ট হয়, এটা আর এটা যদি ডিফারেন্ট হয়, তখন আর কি এটা জ্যামিতিক সমানতা বা হচ্ছে সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। তা আমাদের উত্তর হচ্ছে 4 নম্বরটা, জ্যামিতিক বা হচ্ছে সিস ট্রান্স। হ্যাঁ, আর এই যে এগুলো হবে না, টটোমারিজম হওয়ার জন্য তো আপনার কিটোন হইতে হবে। আর কার্যকরী মূলক থাকার জন্য একটা কার্যকরী মূলক থাকা লাগবে, অ্যালকোহল বা হচ্ছে আপনার এই ইথার বা অ্যালডিহাইড কিটোন, এটা এখানে নাই। আর আলোক সমানতা দেওয়ার জন্য কাইরাল কার্বন লাগবে, আসলে এখানে কাইরাল কার্বন নাই। ঠিক আছে? আচ্ছা, কোনটি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক? আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে আপনার কিরকম, যার মধ্যে হচ্ছে আপনার আহ 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে আর কি। হ্যাঁ, যার মধ্যে 2টি অ্যালকাইল গ্রুপ থাকবে। এখানে দেখেন একটা দাগ দেওয়া আছে, তার মানে এখানে আসলে আমরা একটা অ্যালকাইল গ্রুপ দিতে পারবো। আবার এই জায়গাতে দেখেন 2টা দাগ দেওয়া আছে, দেখেন এই যে এই বাঁকা করে এরকম দিছে আর কি। অনেক হয়তো বা বুঝবেন না, এই বাঁকা করে আপনাকে এরকম সাইন দিয়ে বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকতে পারে। তার মানে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক আর কি। এখানে একটা দাগ, তার মানে এখানে শুধু আর থাকবে। এখানে একটা দাগ, এখানে শুধুমাত্র আর থাকবে। তো আসলে মূলত 2টা দাগ থাকলেই আপনি বুঝতে পারবেন এটা আসলে 2 ডিগ্রি। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় কোন বিকারক ইউজ করা হয়? খুবই ফেমাস, লুকাস বিকারক। এটা আমরা সবাই জানি যে আপনার লুকাস বিকারক দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করি। আর এ বিষয়ে যদি আপনার একটু ডিটেলস বলে দিই, আপনার যেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ, আপনি যদি লুকাস বিকারকের সাথে এটাকে বিক্রিয়া করান, 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে পদক্ষেপ দিবে। 2 ডিগ্রি দেখা যাবে কি 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপ দিবে। আর 1 ডিগ্রি দেখা যায় বিক্রিয়ায় খুব এটা করতে চায় না, হলুদ কালারের একটা তেলের মতো একটা আস্তরণ দিয়ে রাখে আর কি। তো এটা জেনে রাখেন, এটা লুকাস বিকারক দিয়ে ইউজ করা হয়। আচ্ছা, এই প্রশ্নটা আসলে উঠে নাই, এটা ইংলিশে মানে প্রপারলি লিখতে পারে না আর কি। হ্যাঁ, আসলে এগুলো রয়ে গেছে। বলছে আইউপ্যাক নাম কোনটা? তো আসলে এটা আমরা স্কিপ করতেছি, আনফরচুনেটলি এটা করতে পারতেছি না। আচ্ছা, নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়?
আপনাকে অ্যারোমেটিক বলছে, হ্যাঁ? তো অ্যারোমেটিক হইলে আমরা শর্ত জানি যে আপনার এই হাকেল তত্ত্ব মেনটেন করতে হবে বা হচ্ছে সঞ্চারনশীল ইলেকট্রন করতে হবে। আচ্ছা, প্রথমে যেটা অনেকে এটাকে বেনজিন দেখে ভুল ভাবতে পারেন, বাট এই দেখেন এটার মাঝখানে কোনো গোল নাই, তার মানে এটা কখনোই বেনজিন না, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে এটা আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন না, ঠিক আছে? তারপর এই পাশে যেটা আছে এটা হচ্ছে থায়োফিন, এও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা হচ্ছে আপনার ন্যাপথালিন, ওই যে আমরা যে কাপড় চোপড় ইউজ করি, এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপর হচ্ছে আপনার বেনজিন, এটা তো আমরা সবাই জানি যে বেনজিনের উপর বেস করেই মূলত আপনার এই অ্যারোমেটিক গুলো ইউজ করা হয়। আচ্ছা, নিচের কোন যৌগে নাইট্রাইল, দেখেন অনেকে এটা ভুল করে, এটা নাইট্রাইল মূলকের কথা বলা হয়েছে। নাইট্রাইল মূলক হচ্ছে এরকম, এই সায়ানাইড মূলক যেটা, এটাকে মূলত বলা হচ্ছে আপনার নাইট্রাইল মূলক আর কি, হ্যাঁ? তো এখানে নাইট্রাইল মূলক কোনটা? সায়ানাইড কোথায় আছে? এই যে এখানে মিথাইল সায়ানাইড, হ্যাঁ? তো এটাই মূলত আসলে হচ্ছে নাইট্রাইল মূলক, মানে এটার মধ্যে আমাদের নাইট্রাইল মূলক আছে। এটা কিন্তু নাইট্রাইল মূলক না, এখানে সায়ানাইড দিয়ে আবার অক্সিজেন দেওয়া আছে, এই জন্য এটা নাইট্রাইল মূলক না। শুধুমাত্র সায়ানাইড থাকলে, সিএন থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে নাইট্রাইল মূলক। আচ্ছা, অ্যানথ্রাসিন অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, অ্যানথ্রাসিন ফার্স্ট অফ অল আপনাকে চিনতে হবে, আপনার রিং যদি তিনটা থাকে তখন আমরা তাকে অ্যানথ্রাসিন বলি, যে এরকম যদি তিনটা রিং থাকে পাশাপাশি আমরা তাকে বলি হচ্ছে অ্যানথ্রাসিন, হ্যাঁ? দূরে থাকলে আমরা বলি হচ্ছে ন্যাপথালিন, আর তিনে থাকলে আমরা তাকে বলি হচ্ছে অ্যানথ্রাসিন। তো এখানে দেখেন আপনার বলছে আপনার কাছে পাই ইলেকট্রন সংখ্যা কত, তো তিনটা যেহেতু রিং, আমরা জানি হাকেল তত্ত্ব অনুসারে প্রত্যেকটা অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো এখানে আমাদের রিং কয়টা? রিং হচ্ছে তিনটা। তো তিনটা রিং যদি হয় তাহলে এখানে আসলে কত থাকা উচিত? 4 × 3 প্লাস হচ্ছে 2, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের 14। আমাদের অ্যানথ্রাসিনের মধ্যে পাই ইলেকট্রন থাকবে হচ্ছে 14টা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় কোনটা বেশি সক্রিয়? আপনাকে বলছে হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। দেখেন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দুইজন দেয়, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন, একটা হচ্ছে অ্যালকাইন আর একটা হচ্ছে অ্যালকিন। তো এদের মধ্যে আপনার অ্যালকিন যেটা আছে, অ্যালকিন হচ্ছে আপনার বেশি সক্রিয় এই অ্যালকাইনের মধ্য থেকে আর কি। তাহলে আমাকে বলছে কোনটা বেশি সক্রিয়, এখানে পেন্টাইন এটা হচ্ছে অ্যালকাইন, পেন্টানেল এটা অ্যালডিহাইড, বিউটানল এটা হচ্ছে অ্যালকোহল, বিউটিন, হ্যাঁ বিউটিনটা হচ্ছে অ্যালকিন, আপনি বুঝতে পারতেছেন। তো দ্যাটস ওয়াই এ হচ্ছে আপনাদের বেশি সক্রিয়। তারপর প্রশ্ন আমাদের 62 নাম্বারটা, আমাদেরকে বলতেছে যে কার্বনায়নের সক্রিয়তা ক্রম কোনটা? দেখেন অনেকে আমরা করি কি যে এটা আসলে মুখস্থ করে ফেলি, যে খুব ইজিলি যদি আপনাকে কার্বনায়ন বলে, হ্যাঁ, যদি আপনাকে এই কার্বনায়ন বলে, কার্বনের সুস্থিক্রম খুবই ইজিলি, যে 1 2 3, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 1 ডিগ্রি সবচেয়ে বেশি সুস্থির, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। এগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা আছে, হ্যাঁ? তো আপনি যদি পরীক্ষা দিবেন তো ব্যাখ্যাটা আপাতত আপনাকে দিলাম না, আপনি জাস্ট মনে রাখবেন যদি কার্বনায়ন হয় তাহলে আপনি জাস্ট হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর যদি কার্বোক্যাটায়ন হয়, হ্যাঁ, কার্বোক্যাটায়ন হলে হচ্ছে উল্টা, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে? 3 2 1, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের জন্য, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। যদি কার্বোক্যাটায়ন হয় আপনি জাস্ট মনে রাখবেন 3 2 1, আর কার্বনায়ন হলে খুব সুন্দরই 1 1 2 3। তাহলে আমাদের সুস্থিতির ক্রম কোনটা? সুস্থিতির ক্রম হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণটা ইউজ করি আমরা। কার্বনিল মূলক শনাক্তকরণে 2,4-DNPH ইউজ করি। আপনারা জানেন যে কার্বনিল মূলকে যদি আমরা 2,4-DNPH দিই, ওইখানে দেখা যায় লাল কালার বা হচ্ছে এই লাল না, আসলে কমলা বা হলুদ কালারের পদক্ষেপ পড়ে আর কি। তো এটাকে বলা হয় হচ্ছে 2,4-DNP টেস্ট। পরবর্তীতে আপনার ওই কার্বনিল মূলকটাকে অ্যালকোহল নাকি কিটোন, ওইটার জন্য আমরা আরো দুটো টেস্ট করি, একটা হচ্ছে ফেহলিং দ্রবণ, একটা হচ্ছে টলেন বিকারক। বুঝতে পারছেন? প্রথমত 2,4-DNPH দিয়ে জাস্টিফাই করা হয় এটা কি কার্বনিল মূলক কিনা। তো জাস্টিফাই করার পরে আসলে এটা কোন কার্বনিল, এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন, সেই পরীক্ষা করা হয় ফেহলিং আর টলেন দিয়ে। যদি ফেহলিং আর টলেন উভয়ের সাথে বিক্রিয়া করে ফেলে বা যে কোনো একটার সাথে বিক্রিয়া করে, তখন আমরা বলি সেটা আসলে হচ্ছে অ্যালডিহাইড, কারণ কিটোন এই পরীক্ষাগুলো দেয় না। আচ্ছা, নিচের কোনটা অ্যালকোহল নয়? তো দেখেন C6H13OH, এখানে যে অ্যালকাইল গ্রুপ দিয়ে OH দেওয়া আছে এটা অ্যালকোহল। এখানে C6H11 আবার OH দেওয়া আছে, এটা আসলে মনে হয় মিস্টেক, C6H11 হওয়ার কথা না, এটা মানে কেমন হইলো আর কি, অথবা এখানে অ্যালকিন অ্যালকান আছে আর কি, হ্যাঁ? হইতে পারে না, CnH2n অ্যালকিন অ্যালকান, হ্যাঁ হইতে পারে, সমস্যা নাই, আপনার এই মাল্টিপল অ্যালকোহল হইতে পারে, সমস্যা নাই। এখানে C6H7 এটা অ্যালকোহল হইতে পারে। আবার এখানে C6H5OH এটা আসলে অ্যালকোহল না, কারণ আপনারা জানেন এটা মূলত হচ্ছে আসলে বেনজিং রিং এর ফেনল, যেটা এটা মূলত বেনজিং রিং এর ফেনল যেটা, তো এজন্যই এটা আসলে অ্যালকোহল না। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ফেনল। এটা অ্যারোমেটিক অ্যালকোহল বলা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা ডিরেক্ট অ্যালকোহল না। আর বাকি যেগুলো আছে এই CnH2n বা এই উত্তর যেগুলা,
এই C6H13 মানে 6 দুগুণা 12 কে 13, এটা হচ্ছে অ্যালকাইল অ্যালকোহল। এখানে CnH2n-1 আর কি, হ্যাঁ, এই 6 দুগুণা 12 থেকে 1 বিয়োগ করা হয়েছে। এখানে হচ্ছে, এখানে তো একটু টাইপিং মিস্টেক হয়েছে হয়তো, বা কোনো জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে, নাহলে এরকম অ্যালকোহল আসলে হওয়ার কথা না, হ্যাঁ। আর এমন হলে হয়তো এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, যার কারণে আসলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেও এরকম থাকার কথা না আর কি, হ্যাঁ। কারণ যদি আপনার ডাবল বন্ড থাকে তাহলে আপনার CnH2n-2 থাকার কথা, বাট এখানে আসলে একটু অদ্ভুত, হতো বা এখানে টুকটাক মিস্টেক হয়েছে। এই যে এখানে মিস্টেক হয়েছে হয়তো, বা এটা CnH2n-2 থাকার কথা, এটা C6H12 এরকম থাকার কথা আর কি। আচ্ছা, হোয়াট এভার, আমরা সামনে যাই। পরবর্তী প্রশ্ন আপনাকে বলছে যে বাট এটা অ্যালকোহল না, এটা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে এটা আসলে হচ্ছে ফেনল, এই জন্য এটা অ্যালকোহল না। দেখেন, আমরা যদি নামকরণ করতে চাই, এটা দেওয়া আছে, এখানে একটু ডাবল বন্ড আছে, এটা আসলে উঠে যাচ্ছে না, এখানে একটা ডাবল বন্ড আছে। আচ্ছা, তো এই জায়গাতে দেখেন, আমরা যে নামকরণ করতে চাই, আমরা কোন পাশে নামকরণ করা শুরু করব? ওই পাশ থেকে নাম্বারিং করব যে পাশ থেকে আসলে ডাবল বন্ডটা কাছে হয়। তাহলে এই ডান পাশ থেকে আমাদের নাম্বারিং করাটা সহজ হচ্ছে, কারণ ডান পাশ থেকে ডাবল বন্ড কাছে। তাহলে হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের শাখামূলক, এটা হচ্ছে আমাদের শাখামূলক। তাহলে আপনি যে নামকরণ করেন, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে আমরা বলতে পারি 4 মিথাইল পেন্ট 2 ইন। আমাদের নামকরণটা হবে হচ্ছে 4 নম্বরে, যেহেতু আমাদের শাখামূলকটা আছে, তো দ্যাটস আমরা এটাকে বলবো হচ্ছে 4 মিথাইল। ওরা আমাদের ম্যাক্সিমাম নাম্বারিংটা কত পর্যন্ত গেছে? 5 পর্যন্ত গেছে, দ্যাট মিন্স হচ্ছে পেন্ট, দ্যাট মিন্স হচ্ছে পেন্ট। আর আমাদের ডাবল বন্ডটা কোথায়? ডাবল বন্ড হচ্ছে 2 নম্বর কার্বনে, ঠিক আছে। তো এই যে আমরা বলবো হচ্ছে পেন্ট টু ইন। তো এরকম নামকরণ কোনটাতে আছে? 4 মিথাইল পেন্ট টু ইন। আচ্ছা, এই যে এটাতে, হ্যাঁ, এই যে এটা একটু কেটে গেছে, বাট আপনি বুঝতে পারবেন হোপফুলি, এই যে 4 মিথাইল পেন্ট টু ইন। আচ্ছা, তারপর প্রশ্ন, C4H10O দিয়ে সকল সমাণুকের মধ্যে কোনটি আলোক সমানতা প্রদর্শন করবে? আচ্ছা, প্রাইমারি বিউটেনল তো কখনোই আলোক সমানতা প্রদর্শন করবে না। কেন করবে না? এটা একটা চেইন, এই মানে লিনিয়ার চেইনের মতো আর কি। তো এখানে আসলে আপনার আলোক সমানতা প্রদর্শন করার কোনো চান্সেস নাই। সেকেন্ডারি বিউটেনল এটা করে কিনা আমরা দেখি। সেকেন্ডারি বিউটেনল বলতে আসলে 2 ডিগ্রি বিউটেনল বোঝানো হয় আর কি। তো আমরা একটু স্ট্রাকচারটা এই জায়গাতে আঁকি সেকেন্ডারি বিউটেনলের। এখানে কার্বন, এখানে মনে করেন ওএইচ দিলাম, এখানে কার্বন 4টা, তো তাহলে এই জায়গায় মনে করেন CH3 দিয়ে দিলাম, আর 4টা এখানে দিলাম হচ্ছে মনে করেন CH3 না দিয়ে এখানে দিলাম মনে করেন হচ্ছে C2H5। C2H5, তাহলে কার্বন কটা হলো? 2টা 3টা 4টা, আর এখানে মনে করেন একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখেন 4টা হাত আমাদের মিলে গেছে, হ্যাঁ। তখন এই কার্বন যেটা, এটা অবশ্যই একটা কাইরাল কার্বন, ডেফিনেটলি একটা কাইরাল কার্বন, কারণ এখানে দেখেন 4টা মূলক ভিন্ন। যে এই পাশে হাইড্রোক্সিল, এটা একরকম, এখানে CH3 এটা আরেক রকম, এখানে C2H5 এটা আরেক রকম, আবার এখানে হচ্ছে হাইড্রোজেন। তো আসলে প্রত্যেকে যেহেতু 4টা মূলক যেহেতু ভিন্ন ভিন্ন, তো এই জন্য আমরা এটাকে বলতে পারি এটা আলোক সমানতা দিবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে সেকেন্ডারি বিউটানল। এটা যেহেতু উত্তর পেয়ে গেছি, এগুলো টেস্টিফাই করলাম না, করে আসলে উত্তর পাবো না আর কি, যেটা সঠিক উত্তর যেটা আমি পেয়ে গেছি। আচ্ছা, হফম্যান ডিগ্রেডেশন দ্বারা কোনটা উৎপন্ন করা হয়? আমরা জানি যে হফম্যান ডিগ্রেডেশন দিয়ে আমরা প্রাইমারি অ্যামিন বানাই, হ্যাঁ। হফম্যান ডিগ্রেডেশন দিয়ে আমরা মূলত প্রাইমারি অ্যামিন বানাই। আচ্ছা, তারপর হচ্ছে জৈব যৌগে মূল শনাক্তকরণের জন্য কোনটা ইউজ করা হয়? তো আমরা জৈব যৌগে মূল শনাক্তকরণের জন্য লেসাইন পরীক্ষা করি। এই যে পরীক্ষাটা, আইরোফর্ম যেটা, এটা দিয়ে মূলত হচ্ছে আমরা এই ক্লোরোফর্ম যে পরীক্ষা আছে সেটা টেস্টিফাই করি। কার্বিল দিয়ে হচ্ছে আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করি, আর বেয়ার দিয়ে হচ্ছে আপনার অসম্পৃক্ততা পরীক্ষা করি। তো লেসাইন পরীক্ষা যেটা আছে এটা দিয়ে মূলত আমরা মূল শনাক্তকরণ করি আর কি। আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রশ্ন, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা? অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে এটা, এটাকে অনেক সময় অ্যাসিড অ্যামাইডও বলা হয়। এই যে CONH2, এটা হচ্ছে মূলত অ্যামাইডের কার্যকরী মূলক আর কি। এটা আপনি যেভাবে লেখা যায় C ডাবল বন্ড NH2 এভাবে লেখা যায় আর কি। আর এরপর যেটা এখানে X দিয়ে আসলে হ্যালাইড বুঝাইছে, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, আর এটা হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক আর কি। তো অ্যামাইড হচ্ছে এই যে এটা। পরের যে প্রশ্নটা, মিথাইল কার্বিনল, এটা আসলে অনেক কনফিউজিং একটা প্রশ্ন। আপনারা ম্যাক্সিমামই এটা আনসার করে দিবেন যে মিথানল মানে মিথাইল কার্বনিল, হ্যাঁ। এটা আসলে মিথাইল কার্বিনল না, মিথাইল কার্বিনল হচ্ছে এইটা। মিথাইল কার্বিনলের ডেফিনেশন আপনাকে বুঝতে হবে যে যাদেরকে জারিত করলে বা যাদেরকে সরাসরি আপনি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করাইতে পারবেন, এদেরকে বলা হয় মিথাইল কার্বিনল। আপনি যদি এটাকে জারিত করেন, হ্যাঁ, এখান থেকে একটা কার্বন কমে যাবে, একটা কার্বন এখান থেকে কমে যাবে, বাট আপনি যদি এটাকে জারিত করেন, এখান থেকে আপনি অ্যালডিহাইড পাবেন। এটাকে জারিত করার পরে আপনি CH3CHO এই অ্যালডিহাইডটা পাবেন। তো এই জন্য এই ইথানল যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে মিথাইল কার্বিনল। এটা সরাসরি আসে হচ্ছে আপনার ইথানল আকারে, বাট আপনি জারণ করার পরে দেখা যাবে কি এটা আপনার CH3CHO হয়ে যাবে, তখন সেটা হবে হচ্ছে এই আমাদের মিথাইল, আর এইটুকু হচ্ছে আমাদের কার্বিনল। বাট আর আপনি যদি এটাকে জারিত করেন, এটা হয়ে যাবে হচ্ছে এরকম,
এইচ সিএচও, ঠিক আছে। তো এখানে আসলে কোনো মিথাইল গ্রুপ নাই, এটা হচ্ছে শুধুমাত্র কার্বিনল, এটা হচ্ছে শুধুমাত্র কার্বিনল, আর এটা হচ্ছে আমাদের মিথাইল কার্বিনল। তো আপনাকে ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ, ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, ফিউরানের সঞ্চারনশীল ইলেকট্রন কোনটা? আমরা যে ফিউরানের স্ট্রাকচারটা এঁকে রাখছি এটা আসলে হচ্ছে ফিউরান, হ্যাঁ। আপনার এই যে চারটা আছে এটা ভালো মতো হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু সুন্দর করে এঁকে তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। এটা হচ্ছে এরকম, যেরকম চতুর্ভুজের মতো শেপ থাকবে, বাট এখানে একটা অক্সিজেন থাকবে, হ্যাঁ। তো অক্সিজেনের মুখ্য জোড় থাকে আর এখানে ইলেকট্রন থাকে। তো এখান থেকে আসবে হচ্ছে দুইটা, এখান থেকে আসবে দুইটা। অক্সিজেনের মুখ্য জোড় দুই জোড়া আছে, সেই দুই জোড়া থেকে মাত্র এক জোড়াকে সে ডোনেট করতে পারবে। তো আলটিমেটলি ইলেকট্রন হচ্ছে আমাদের ছয়টা। তো ফিউরানের সঞ্চারনশীল ইলেকট্রন হচ্ছে আমাদের ছয়টা। তারপরের প্রশ্ন, নিচের কোন যৌগের সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে? এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে বেনজিন, হ্যাঁ, C6H6। তো আমাদের বেনজিন যেটা, এটার মধ্যে সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে। এটার স্ট্রাকচার আসলে যে এরকম আর কি, যে বেনজিন যেটা এটা তো বুঝে নিতে হবে, এটা আসলে বেনজিন, এটার মধ্যে সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে। তারপরে প্রশ্ন, জৈব যৌগে কার্বক্সিল মূলক শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়? দেখেন, কার্বক্সিলিক মূলক শনাক্তকরণ করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি। সোডিয়াম বাইকার্বনেটের সাথে আপনি যদি জৈব যৌগে বিক্রিয়া করান, এটা আপনার এই যে এরকম উৎপন্ন করে আর কি, যে RCOONA প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কথা বুঝতে পারছেন? তো এই কার্বন ডাইঅক্সাইডটাই মূলত আপনার শনাক্ত করার কাজে আপনার কাজে লাগে আর কি। যে জৈব যৌগের সাথে যদি আমি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তখন আমরা সেটাকে বলতে পারি হচ্ছে COOH মূলক। আর এখানে FeCl3 যেটা, এটা দিয়ে হচ্ছে আপনার এই ফেনল শনাক্ত করা যায়। পরে সিলভার নাইট্রেট যেটা আছে, এটা দিয়ে আপনার ওই যে এই কি বলে এটাকে, ওই HCl আছে কিনা, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পরে কিনা, এগুলো শনাক্ত করা যায় আর কি। আর সোডিয়াম নাইট্রেট এটা জানি না, তো এটা বাদ দিলাম। আচ্ছা, তারপর প্রশ্ন, এই বিক্রিয়াটা এখানে আপনার সোডিয়াম প্রোপানয়েড দেওয়া আছে। আর এই যে এইটুকু দেখে আপনি বুঝার কথা, এটা আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কথা বুঝতে পারছেন? এটা মূলত হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। 9-10 ছিল, আর ইন্টারে তো এটা আছে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে আপনার মূলত আমরা অ্যালকেন প্রডিউস করি, বুঝতে পারছেন? এই বিক্রিয়াতে মূলত আমরা অ্যালকেন প্রডিউস করি। আচ্ছা, তো এখানে হয় কি, এখানে যে কটা কার্বন থাকে উৎপাদে একটা কার্বন কমে যায়, উৎপাদে একটা কার্বন কমে যায়। তো আমাকে বলছে এই যৌগ কোনটা, এখানে কার্বন আছে একটা, দুইটা, তিনটা, তাহলে উৎপাদে কার্বন থাকবে হচ্ছে দুইটা। আবার তাহলে দুইটা কার্বন আমরা কি বলবো? ইথেন বলবো, হ্যাঁ। তাহলে আমাদের উৎপন্ন যৌগটা হচ্ছে ইথেন। এই যে 4 নম্বর যেটা, এটা হচ্ছে আমাদের অপশন ইথেন, হ্যাঁ, ইথেন উৎপন্ন হবে। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াটি কি নামে পরিচিত? অবশ্যই ডিকার্বক্সিলেশন নামে পরিচিত, কারণ আপনি যে দেখতেছেন যে সোডা লাইম, এই পুরোটুকুকে একসাথে বলা হয় সোডা লাইম। আবার এটা হচ্ছে সোডিয়ামের একটা লবণ, সোডিয়াম প্রোপানয়েড। তো এই সোডা লাইম থাকলে আপনি বুঝে নেবেন এটা আসলে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে আমাদের খ নম্বরটা ডিকার্বক্সিলেশন। আচ্ছা, তারপর প্রশ্ন, কোন পরীক্ষা দ্বারা আপনার মিথানল আর ইথানলের পার্থক্য করা যায়? দেখেন, মিথানল আর ইথানলের পার্থক্য করতে হলে আমরা আয়োডোফর্ম টেস্ট করতে পারি। আয়োডোফর্ম টেস্ট করেই এই মিথানল আর ইথানলের পার্থক্য করতে পারি। মিথানল কোনটা? মিথানল হচ্ছে এটা CH3OH, এটা হচ্ছে মিথানল। আর ইথানল হচ্ছে CH3CH2OH, ঠিক আছে। তো এই দুইটার মধ্যেই একটু আগে আপনাকে বলছিলাম, এটা হচ্ছে শুধুমাত্র কার্বিনল, ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র কার্বিনল। আর এটাকে বলা হয় হচ্ছে মিথাইল কার্বিনল, এটাকে বলা হয় মিথাইল কার্বিনল। আপনি বুঝে নেন, মিথাইল কার্বিনল। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো এইখান থেকে আপনি যদি এটাকে জারিত করেন, জারিত করলে এটা উৎপন্ন করবে হচ্ছে এইটা, এই CH3CHO, হ্যাঁ। তো এই যে যৌগটা মিথাইল কার্বিনল, এটা করে কি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। কথা বুঝতে পারছেন? এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। বাট এই যে যেটা মিথানল, যেটা এই মিথানল আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয় না। বুঝতে পারছেন? মিথানল আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয় না। আচ্ছা, আর এখানে বাকি যে অপশন আছে কার্বিলেমিন, কার্বিলেমিন দিয়ে মূলত আমরা প্রাইমারি যে অ্যামিন আছে সেটাকে টেস্টিফাই করি। প্রাইমারি অ্যামিন বলতে এই যে এটা আর কি, RNH2। এই প্রাইমারি অ্যামিন শনাক্ত করার জন্য আমরা কার্বিলেমিন টেস্ট করি, এটা খুব ফেমাস। বেয়ারের পরীক্ষা দিয়ে আমরা মূলত অসম্পৃক্ততা যে পরীক্ষা আছে সেগুলো জাস্টিফাই করি, হ্যাঁ। আর আপনি এটা ভালো মতো দেখে নেন, এখানে যে এমসিকিউ গুলো এটা কোন বোর্ডে আসছে ভালো মতো লেখা আছে, যে ঢাকা বোর্ড 21 সালে আসছে এটা। আর এই উদ্দীপকগুলো আপনাকে বলে দিতেছি আপনার জন্য বুঝতে পারেন সবগুলা। প্রশ্ন তো হুবহু এটা আসবে এমনটা না এসে অন্যগুলো আসতে পারে, যে কার্বিলেমিন দিয়ে কি টেস্ট করা হয় বা বেয়ারের পরীক্ষা দিয়ে কি টেস্ট করা হয়, ওগুলোর জন্য বুঝতে পারেন সবগুলো আপনাকে বলে দিতেছি। আচ্ছা, লুকাস বিকারক, লুকাস বিকারক দিয়ে আমরা মূলত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করি, ঠিক আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আছে, এগুলোকে আমরা পার্থক্য করি। আচ্ছা, তারপর প্রশ্ন, নিজের কোন যৌগ আলোক সমানতা দেখাবে? আচ্ছা, আলোক সমানতা দেখানোর শর্ত হচ্ছে এখানে আপনার থাকতে হবে হচ্ছে কাইরাল কার্বন, থাকতে হবে হচ্ছে কাইরাল কার্বন, হ্যাঁ, মানে কাইরাল সি দিয়ে বুঝলাম, কাইরাল কার্বন থাকতে হবে। তো আমরা কষ্ট করে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার রাখতে হবে, স্ট্রাকচারকে বুঝতে হবে যে আসলে আলোক সমান্তর দেখাবে কিনা। আচ্ছা, এই যৌগটা আলোক সমান্তর দেখাবে না, কেন দেখাবে না আমি বুঝতে পারতেছি। এখানে দেখেন কার্বনের সাথে H2 আছে, তার মানে আমি এখানে ওভাররাইট করি, এই কার্বনে উপরে একটা হাইড্রোজেন থাকবে, আবার নিচে একটা হাইড্রোজেন থাকবে। তো এই কাইরাল কার্বন হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা মূলক ডিফারেন্ট হইতে হবে।
প্রত্যেকটা মূলক ডিফারেন্ট হইতে হবে। এখানে দুইটা হাইড্রোজেন সেম হয়ে যাওয়ার কারণে এটা আসলে কাইরাল কার্বন হবে না, তো এটা আসলে হচ্ছে না। পরে যেটা আছে আমরা এটা দেখি, হ্যাঁ এটা কাইরাল কার্বন হওয়ার একটা চান্সেস আছে, আমি বুঝতে পারতেছি। দেখেন বাম পাশে হচ্ছে NH2, ডান পাশে হচ্ছে COOH, আর এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, CH3 আছে। আমি এগুলাকে আপনাকে একটু উপরে নিচে করে দেখাই। হ্যাঁ, উপরে দিলাম মনে করেন হাইড্রোজেনটা, দেখা বোঝা যাচ্ছে না মনে হয়, উপরে দিলাম মনে করেন হাইড্রোজেনটা, আর নিচে দিলাম মনে করেন হচ্ছে CH3টা। তো আপনি দেখলে বুঝতে পারবেন চারটা মূলক ভিন্ন, এপাশে অ্যামিন, এপাশে হাইড্রোজেন, এপাশে CH3, আর এপাশে COOH। চারটা মূলকে যেহেতু ভিন্ন, একটা স্টার সাইন দিয়ে দিই, তার মানে এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তাহলে এই যৌগটা অবশ্যই আলোক সমানতা দেখাবে। তো এটা যেহেতু আমি সঠিক উত্তর পেয়ে গেছি, তো বাকিগুলো আর টেস্টিফাই করতেছি না, ওগুলো আসলে আলোক সমানতা দেখাবে না। আপনি স্ট্রাকচার যদি দেখেন, মাঝখানে যে কার্বনটা থাকবে, যদি স্ট্রাকচারটা দেখেন, এ দেখবেন যে দুই পাশে দুইটা মূলক সেম হবে। যেমন এই যে এই যৌগে এই যে CH3 সেম, তাহলে এটা তো কাইরাল কার্বন হবে না। আবার এখানে দেখেন H2 আছে, মানে দুইটা হাইড্রোজেন সেম, তাহলে এটাও আমাদের কাইরাল কার্বন হবে না। ওকে, তাহলে খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে আমাদের প্রোপানেলকে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম আর গারো HCl দিয়ে বিজারিত করি, তাহলে নিচের কোনটা উৎপন্ন হবে? দেখেন আপনারা অনেক হয়তো বা এই বিক্রিয়াটা করছেন, যে জিঙ্ক অ্যামালগাম আর গারো HCl, এটাকে বলা হয় লুকাস বিকারক। এটাকে বলা হয় হচ্ছে, আচ্ছা সরি, লুকাস বিকারক না, ক্লিমেনসন বিজারণ বলা হয়। এটাকে বলা হয় হচ্ছে ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে। আর ক্লিমেনসন বিজারণ দিয়ে আমরা মূলত অ্যালকেন প্রডিউস করি, ক্লিমেনসন বিজারণ দিয়ে মূলত আমরা অ্যালকেন প্রডিউস করি। হ্যাঁ, তো এই জায়গায় দেখেন আপনি প্রোপানলকে যদি আপনি এটা দিয়ে জারিত করেন, এখান থেকে আপনি প্রোপেন পাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে মূলত প্রোপেন পাবেন, এই যে প্রোপেন যেটা, এটা পাবেন। আর বিক্রিয়া যদি আপনি দেখতে চান, আমি আপনাকে দেখাই দিই। প্রোপানেল হচ্ছে এরকম, এই CH3, তারপরে CH2, তারপরে হচ্ছে CHO, এই ডাবল বন্ড দিয়ে হাইড্রোজেন CHO। হ্যাঁ, তো আপনি যদি এটাকে জিঙ্ক অ্যামালগাম দেন, তো দেখা যায় কি এখানে জায়োমান হাইড্রোজেন প্রডিউস হয়। এই যে এখানে দিলাম মনে করেন জিঙ্ক অ্যামালগাম, আর নিচে দিলাম মনে করেন হচ্ছে HCl। তো এই হাইড্রোজেনটা করে কি, এই জায়গায় যে অক্সিজেন আছে না, এটাকে সাবস্টিটিউট করে ফেলে, সাবস্টিটিউট করে পানি উৎপন্ন করে হচ্ছে পানি, H2 উৎপন্ন করে। এট দ্য সেম টাইম এখানে এটাকে রিপ্লেস করে দেয়, এই যে এটাকে যেটা আছে না, এটাকে রিপ্লেস করে হাইড্রোজেন বসায় দেয়। তাহলে আসলে বিক্রিয়াটা কি হবে? CH3 CH2 আবার হলো হচ্ছে CH3। হ্যাঁ, এখানে আসলে দুইটা হাইড্রোজেন থাকে, তো আমরা আসলে সমতা করি নাই মনে করে, আপনি বুঝে নেন। তাহলে এটা মূলত কি হয়ে গেল? প্রোপেন হয়ে গেল, মানে অ্যালকেন হয়ে গেছে আলটিমেটলি। ওকে, তো এটা বুঝে নিবেন, এটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তারপর প্রশ্ন, কার্বনায়নের সুস্থিতি ক্রম কোনটি? আমরা জানি কার্বনের সুস্থিতি ক্রম হচ্ছে 1 2 3, 1 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। তো আমরা এখানে অপশন যেটা আছে লিখে দিয়েছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো এটা আপনার ব্যাখ্যা আছে যথেষ্ট, তো ব্যাখ্যা আমরা সময় স্বল্পতার জন্য দিচ্ছি না, ইনশাল্লাহ হয়তো বা কোনো শর্টস বা কোনো ভিডিওতে দিয়ে দিব, আপনি এটা জেনে মুখস্থ রাখবেন। কার্বনায়ন হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই প্রশ্ন আগে একবার আসছিল। আচ্ছা, তো এই জায়গাতে আমাদের কি আসছে, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যাঁ, এটা আসলে মূলত হচ্ছে আপনার গ্রিগনার্ড বিকারকের যে বিক্রিয়া আছে, সেটা আর কি, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যদি আমরা এটার সাথে একটা যোগ করছি কিটোন আর কি। হ্যাঁ, মানে প্রোপানন, একটা দুটো তিনটা কার্বন, তো প্রোপানন আর কি। তো সেখান থেকে এ উৎপন্ন হয়েছে, আবার এর সাথে পানি দিয়ে দিছি, উৎপন্ন হয়েছে হচ্ছে বি। তো এটা আসলে কয় ডিগ্রি অ্যালকোহল? তো আমি এটা বুঝতে পারতেছি এটা 3 ডিগ্রি অ্যালকোহল। আপনাকে আমি বুঝিয়ে দিই কেন আসলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল, পুরো বিক্রিয়াটা কমপ্লিট করলে আপনি বুঝতে পারবেন। তো এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এটা আমরা প্রথমে লিখতেছি আর MgX, এটার সাথে আমরা এই যৌগটাকে বিক্রিয়া করাইছি। আমি এটাকে আপনাকে ভেঙে দেখাই, আপনি বুঝতে পারবেন। এই অক্সিজেনটা মূলত এভাবে আছে, তারপর CH3 এই জায়গায় আছে। তো এটার পর এটা কি হবে? এখানে যে আর গ্রুপ যেটা আছে না, আর গ্রুপটা এটা করবে কি, ও এখান থেকে গিয়ে এই জায়গাতে যুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? আর ম্যাগনেসিয়াম হ্যালাইড যে গ্রুপটা আছে, এটা গিয়ে উপরে যুক্ত হয়ে যায়। আপনারা যদি অ্যালকোহল প্রস্তুতি যে প্রসেসটা আছে সেটা যদি দেখে থাকেন, তাহলে আপনার জন্য বোঝাটা ইজি হবে। আর না বোঝার সমস্যা নেই, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তাহলে আলটিমেটলি এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে হচ্ছে CH3 কার্বন, উপরে ডাবল বন্ডটা ভেঙে যাবে যেহেতু এখানে নতুন কিছু অ্যাড হবে, OMgX, আর নিচে হচ্ছে আমাদের আর, আর এর পাশে থাকতেছে হচ্ছে আমাদের CH3। ঠিক আছে? আচ্ছা, এরপর আবার এটার মধ্যে আপনি পানি যুক্ত করছেন, আপনি করছেন কি এর মধ্যে পানি যুক্ত করছেন, এই যে দেখেন এই যে H2 যুক্ত করছেন। তাহলে পানিটাকে যদি আমি ভেঙে লিখি, এটা হবে হচ্ছে HOH। ঠিক আছে? এই জায়গাতে এই হাইড্রোজেনটা এই জায়গাতে বসে যায় আর MgX টাকে রিপ্লেস করে দেয়। তাহলে আলটিমেট যোগটা হয় হচ্ছে এরকম, এই CH3 কার্বন, উপরে থাকে হচ্ছে OH, এই জায়গায় থাকে হচ্ছে CH3, আর নিচে থাকে হচ্ছে একটা আর গ্রুপ। আর ওই যে MgX যেটা, ওই Mg করে কি এ পাশে X এর সাথে যুক্ত হয়, আর এ পাশে OH এর সাথে যুক্ত হয়। বুঝতে পারতেছেন? এই যে এখানে যে হাইড্রোজেনটা ছিল না, এই হাইড্রোজেনটা
এইটা গিয়ে এই আমাদের যে অক্সিজেন আছে এর সাথে বসে গেল। আর এই যে আমাদের ওএইচ ছিল, এই ওএইচটা গিয়ে এই এমজিএক্স এর ওর সাথে যুক্ত হয়ে গেছে। তো হোপফুলি আপনি বুঝতে পারছেন আসলে এখানে কাহিনীটা কি হয়েছে। আচ্ছা, তো এই জায়গায় দেখেন উৎপাদটা কয় ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। হ্যাঁ, তো 3 ডিগ্রি অ্যালকোহল। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি সরাসরি বুঝবেন কিভাবে। আপনি যদি দেখেন এই জায়গাতে অলরেডি আগে থেকে দুইটা গ্রুপ যুক্ত আছে, মানে এটা 2 ডিগ্রি। হ্যাঁ, এই কার্বনের সাথে দুইটা যুক্ত আছে, নতুন করে আসবে আরো একটা, তার মানে আলটিমেটলি এটা হবে হচ্ছে 3 ডিগ্রি। হ্যাঁ, এই এত কিছু দেখানোর কোনো প্রয়োজন নাই, এটা দেখাইছি আপনাকে জাস্ট বোঝানোর জন্য। বাট আপনি বুঝে নেন আগে থেকে যেহেতু দুইটা CH3 আছে, নতুন একটা আর আসবে, মানে টোটাল 3টা গ্রুপ, দ্যাটস এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটা নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। নিউক্লিওফাইল মানে হচ্ছে যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এখন নিউক্লিয়াসে কে আকর্ষণ করবে? নিউক্লিয়াসকে সে আকর্ষণ করবে যার হচ্ছে আপনার ইলেকট্রন বেশি, যার মধ্যে হচ্ছে মূলত আপনার ইলেকট্রন বেশি। এখন ইলেকট্রন যদি বেশি থাকে, সে অবশ্যই নিউক্লিয়াস বা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। এখন এদের মধ্যে প্রথমে আছে হচ্ছে আমাদের যে অ্যালকোহল গ্রুপ যেটা আছে, অ্যালকোহল গ্রুপ। তাহলে আমরা জানি যে অ্যালকোহল গ্রুপের মধ্যে এই ও যেটা আছে না, এখানে মুক্ত জোড়া ইলেকট্রন আছে দুই জোড়া, মুক্ত ইলেকট্রন আছে 2 জোড়া। তো যেহেতু এটার মধ্যে আগে থেকে ইলেকট্রন বেশি, তাহলে সে অবশ্যই নিউক্লিওফাইল যেটা বা নিউক্লিয়াস যেটা, সেখানে আকর্ষণ করবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে প্রথমটাই, পরের গুলো টেস্ট করা লাগতেছে না। আচ্ছা, তো আমি আপনাকে বলে দিই, এখানে FeCl3 এটা ইলেকট্রনের ঘাটতি আছে, সেই ইলেকট্রন নিতে চায়। সালফার ট্রাইঅক্সাইড এই ইলেকট্রন নিতে চায়। এখানে সালফারের মধ্যে আপনার এই হয় আর কি, এই কি বলে এটাকে, নেগেটিভ পজিটিভ একটা জিনিস ক্রিয়েট হয় অক্সিজেনের জন্য আর কি। অক্সিজেন ডেল্টা মাইনাস হয়ে যায়, সালফার ডেল্টা প্লাস হয়ে যায়। তো এই প্লাসের কারণে সে আসলে নিউক্লিওফাইল হইতে পারে না। BF3 এর মধ্যে হচ্ছে আপনার সে চায় হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ওর ইলেকট্রনের ঘাটতি আছে, সে আরো ইলেকট্রন নিতে চায় আর কি। হ্যাঁ, তো এখানে যেহেতু অ্যালকোহলের মধ্যে ইলেকট্রন বেশি আছে, এক্সট্রা আছে, তার মানে সেই মূলত পজিটিভ চার্জকে আকর্ষণ করতে চাইবে, দ্যাটস সে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। আচ্ছা, তারপর এখানে হচ্ছে প্রোপাইন। প্রোপানে আমরা হাইড্রোজেন দিছি, হাইড্রোজেন দিয়ে শুধু প্রোপিন উৎপন্ন হয়েছে, আর কিছু হয় নাই। আপনারা জেনে থাকবেন প্রিভিয়াস আমাদের লেকচার 1-এ আমরা দেখাইছিলাম যে প্রোপাইন হচ্ছে আপনার একটা অ্যালকাইন। তো অ্যালকাইনকে হাইড্রোজেন দিলে যদি শুধু প্রোপিন উৎপন্ন হয়, এখানে আমরা করি কি একটা প্রভাবক দিই, সেই প্রভাবকটা হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট। এই দুটো যদি আপনি দেন, তাহলে এটা শুধুমাত্র অ্যালকিনে এসে সমাপ্ত হয়ে যাবে। বাট যদি আপনি এই দুইটা না দেন, সেটা ভেঙে গিয়ে আবার প্রোপেন উৎপন্ন করে ফেলবে। হ্যাঁ, প্রোপিন থেকে আবার সেটা গিয়ে প্রোপেন উৎপন্ন করে ফেলবে। তো আমাদের এখানে একটা প্রভাবক দিছি এ, আমাকে বলছে এ কি, এ হচ্ছে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এই যে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট। তারপরে প্রশ্ন, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক? যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহলের কথা বলছে, তার মানে আমাদের 3টা আর গ্রুপ থাকবে। হ্যাঁ, 3টা আর গ্রুপ থাকবে। তো দেখি আমরা এখানে কোনো, এটাতে আসলে শুধুমাত্র একটা খালি আছে, তার মানে এটা অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল হবে না। এখানে দুইটা দাগ, হ্যাঁ, এই যে বাঁকা দিয়ে আপনাকে বোঝানো হয়েছে মূলত দুইটা দাগ আর কি। তো এটা 3 ডিগ্রি অ্যালকোহল না। এই জায়গাতে 3টা দাগ, যেমন দেখেন এই যে একটা দাগ, একটা দাগ, একটা দাগ, যেহেতু 3টা দাগ খালি আছে, তার মানে ও হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আচ্ছা। তারপরে প্রশ্ন, নিচের কোনটা জ্যামিতিক সমানতার প্রদর্শন করবে? তো জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য আমাদের এই যে এখানে যে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডের এখানে দেখতে হবে এই কার্বন যেগুলো আছে, কার্বনগুলোর মধ্যে যেন ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে। যেমন এখানে দেখেন এই কার্বনের দুইটাই হাইড্রোজেন, তাহলে সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। মানে শর্ত হচ্ছে এরকম যে এই পাশে এ, এই পাশে বি, এই পাশে এ, এই পাশে বি, এই দুইটা সেম হইতে পারবে না। এ নট ইকুয়াল বি যদি এমন হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে যে সে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আচ্ছা, তো আমরা এটাতে দেখি এটাতে কেমন হবে। এখানে কার্বন একটা আছে হাইড্রোজেন, একটা আছে CH3, আবার এখানে একটা আছে হাইড্রোজেন, একটা হচ্ছে CH3। এটা জ্যামিতিক সমানতার প্রদর্শন করবে কিভাবে? আপনাকে আমি স্ট্রাকচারটা এঁকে দেখাই। প্রথমে কার্বন ডাবল বন্ড, কার্বন দিয়ে দিলাম। তো ডান পাশে যেটা আছে এটা প্রথমে আঁকতেছি। উপরে দিলাম হাইড্রোজেন, নিচে দিলাম CH3। আর পরবর্তী আপনাকে বাম পাশেটা দেখাচ্ছি, এখানে একটা হাইড্রোজেন, একটা CH3। তাহলে উপরে দিলাম আমি হাইড্রোজেন, নিচে দিলাম হচ্ছে CH3। একটু ভালো মতো অবজার্ভ করেন, এই দুইটা কি সেম? এই দুইটা সেম না। যেহেতু দুইটা সেম না, তার মানে এজন্য এটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। ঠিক আছে, আচ্ছা। তো এটা যদি সঠিক উত্তর পেয়ে গেছি, বাকিগুলো আমি টেস্ট করলাম না, আপনি টেস্ট করলে আসলে সেম পাবেন না। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোনটা নিউক্লিওফাইল, মানে কোনটা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে? হ্যাঁ, তো নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসে যে আকর্ষণ করবে, যার হচ্ছে মাইনাস চার্জ, যার মাইনাস চার্জ আছে, ঠিক আছে, সে হচ্ছে নিউক্লিওফাইল, সে নিউক্লিয়াসে আকর্ষণ করবে। অথবা যার ইলেকট্রন বেশি, অথবা যার ইলেকট্রন বেশি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা দেখেন AlCl3 এর ইলেকট্রনের ঘাটতি আছে, FeCl3 এরও ইলেকট্রনের ঘাটতি আছে, BF3 এরও ইলেকট্রনের ঘাটতি আছে। পানির মধ্যে আমাদের যে অক্সিজেন আছে না, পানির মধ্যে অক্সিজেনে 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে।
তো যেহেতু ওর ইলেকট্রন বেশি, তো দ্যাটস ওয়াই সে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, কোনটা সঠিক? আমাদেরকে 4টে স্টেটমেন্ট দিছে, আমাদের দেখতে হবে কোনটা সঠিক। আচ্ছা, ব্রোমিন দ্রবণ দিয়ে ফেনল শনাক্ত করা যায় না, এটা ভুল। ব্রোমিন দিয়ে ফেনল শনাক্ত করা যায়। দুটি এনানসিওমারের মিশ্রণকে বলে মেটামারিজম, না। দুটি এনানসিওমারের মিশ্রণকে বলা হয় হচ্ছে রেসিমিক মিশ্রণ, এটা জেনে রাখেন। দুটি এনানসিওমার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, আপনি যেন অন্যভাবে প্রশ্ন আসলেও যেন আপনি পারেন। আচ্ছা, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড হচ্ছে আপনার একটা জারক হিসেবে কাজ করে, সে আপনার বিজারিত করতে পারে। হ্যাঁ, ফর্মিক অ্যাসিডকে যখন আমরা শনাক্ত করতে চাই, ফর্মিক অ্যাসিড হচ্ছে মূলত এইটা, যে HCOOH, এই ফর্মিক অ্যাসিড আপনার বিজারিত করতে পারে। হ্যাঁ, আচ্ছা, ফেলিং দ্রবণ কীটনের সাথে বিক্রিয়া করে না, ফেলিং দ্রবণ কীটনের সাথে বিক্রিয়া করে না। ফেলিং দ্রবণ বিক্রিয়া করে হচ্ছে অ্যালডিহাইডের সাথে, ফেলিং দ্রবণ বিক্রিয়া করে হচ্ছে অ্যালডিহাইডের সাথে। ওকে, তাহলে উপরে যে 3টে স্টেটমেন্ট এগুলো হচ্ছে ফলস। ফর্মিক অ্যাসিড এর বিজারণ ধর্ম আছে, যে অ্যাসিড যেগুলো না, এগুলো আপনার বিজারিত করতে পারে আর কি। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশক? আমরা বলছিলাম যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকলে সে হচ্ছে অর্থপ্যারা, সিঙ্গেল বন্ড থাকলে সে হচ্ছে অর্থপ্যারা। ওকে, আচ্ছা, এখন কিন্তু সিঙ্গেল বন্ড আছে কোনটার মধ্যে? এই প্রথম যেটা আছে এটার মধ্যে সিঙ্গেল বন্ড, সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। যেমন দেখেন, বন্ড দিয়ে নাইট্রোজেন CH3 দুটো দেওয়া আছে, তার মানে এদিকে একটা CH3, এদিকে একটা CH3, তাহলে অবশ্যই সে সিঙ্গেল বন্ড যেহেতু সবগুলা, তার মানে সে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আর বাকিগুলো যদি আপনি স্ট্রাকচার রাখেন, যেমন COOH, যদি আপনি এটা স্ট্রাকচার রাখেন, এটা হচ্ছে এরকম, তো এটার মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে আপনার এই অর্থপ্যারা না, এটা হচ্ছে মেটা নির্দেশক। পরে CHO যেটা, এটা হচ্ছে এরকম, তো যেহেতু এর মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে সে হচ্ছে আপনার মেটা নির্দেশক। NO2, এটা হচ্ছে এরকম, একটা দাগ দিতে ভুলে গেছে হয়তো বা, নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, পরে এখানে অ্যারো সাইন দিয়ে এরকম, আচ্ছা এরকম আর কি, এরকম। তাহলে এটা হচ্ছে আপনার, যেহেতু ডাবল বন্ড আছে, এটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক হওয়ার জন্য সিঙ্গেল বন্ড থাকতে হবে হচ্ছে মাস্ট। আচ্ছা, পরের বিক্রিয়া, এখানে হচ্ছে আপনার CH3CONH2, এখানে একটা মিথাইল কার্বিনল আছে, মানে অ্যামাইড আছে আর কি। হ্যাঁ, অ্যামাইডের সাথে ব্রোমিন আর কার্বন, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা বুঝতে পারতেছি আপনি যদি অ্যামাইডের সাথে ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দেন, এটা মূলত হচ্ছে আপনার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কথা বুঝতে পারছেন? এটা মূলত হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এইখানে ডিগ্রেডেশন মানে হচ্ছে একটা কার্বন কমে গিয়ে এটা মূলত হচ্ছে আপনার মিথাইল যেটা থাকে না, মানে প্রাইমারি অ্যামিন যেটা, সেটা উৎপন্ন করে আর কি। দেখেন CH3NH2, এটাই মূলত হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। তো হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে আমরা প্রাইমারি অ্যামিন প্রডিউস করতে পারি। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটা আলোক সমানতা প্রদর্শন করবে? আলোক সমানতা প্রদর্শন হওয়ার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকবে। প্রথম কথা হচ্ছে কাইরাল কার্বন থাকবে। হ্যাঁ, এখন কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে আপনার যেই কার্বনের মধ্যে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট মূলক থাকবে, তাকে আমরা মূলত হচ্ছে বলি আলোক সমানতা আর কি। আচ্ছা, এখানে দেখেন C4H10 দিছে, তাহলে C4H10 যদি দেয়, মানে এখানে মোটামুটি সবগুলোই মনে হয় অ্যালকিনি দিছে, সবগুলো মনে হয় অ্যালকিনি দিছে আর কি। আচ্ছা, তাও আমরা টেস্টিফাই করে দেখি আসলে কোনটা আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথমত C4 যদি H10 দেই, এখানে মনে করেন একটা কার্বন দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এই পাশে দিলাম মনে করেন হচ্ছে টোটাল 4টা কার্বন দিতে হবে, তো এখানে CH3 দিলাম, এ পাশে CH3 দিলাম, এ পাশে তো হচ্ছে না। আচ্ছা, এখানে CH3 দিলাম, আর এখানে দিলাম মনে করেন হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখেন 3টা মূলকে সেম হয়ে গেছে, তার মানে এটা আসলে আলোক সমানতার প্রদর্শন করার কোনো আসলে শর্তই আসে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো তারপর আমাদের যেটা আছে পরে যেটা, সেটাকে আমরা টেস্টিফাই করে দেখি যে আসলে এটা আমাদের ইয়া হয় কিনা, এই আলোক সমানতা হয় কিনা। এখানে আছে C7H17, আচ্ছা এটা আসলে কোনো যোগ না, এটা মিস্টেক, এটা আসলে C7H17 হবে না, 7 × 14, 14 আর 2 16 হবে। এটা আসলে অ্যালকেন দেওয়া সবগুলো, তো এটা হবে C7H16। হ্যাঁ, আচ্ছা, তো আমি এটা প্রথমটা মুছে দিই, যেহেতু এটা যেহেতু আমাদের হয় নাই, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, 2 নাম্বারটা 7টা কার্বন, তাহলে প্রথমে আমরা একটা কার্বন দিয়ে দিলাম, তো এই পাশে দিলাম মনে করেন 2টা কার্বন, তাহলে C2H5। আর উপরে দিলাম মনে করেন হচ্ছে যে দেখেন 2টা দিয়েছি, উপরে মনে করেন একটা কার্বন দিই, CH3, তাহলে টোটাল কার্বন কয়টা হলো? কার্বন হলো হচ্ছে 2টা, 3টা, 4টা, আরো 3টা দিতে পারবো। হ্যাঁ, আর এই পাশে দিলাম মনে করেন হচ্ছে C3H7, আর এখানে দিলাম মনে করেন শুধুমাত্র হাইড্রোজেন। তাহলে দেখেন এখানে CH3, এখানে C2H5, এখানে C3H7, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট। আবার এখানে হাইড্রোজেন, মানে 4টা মূলক যেহেতু ডিফারেন্ট, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে কাইরাল কার্বন। হ্যাঁ, এটা হচ্ছে কাইরাল কার্বন। আর এখানে মূলত কার্বন যদি হিসেব করি, একটা কার্বন, 2টা কার্বন, এখানে আরো 2টা, 4টা, এখানে আরো 3টা, 7টা, তার মানে C7H16, এটাই মূলত আমাদের আলোক সমতা প্রদর্শন করতে পারে। ওকে, ওকে। তারপরে প্রশ্ন,
নিচের কোনটা ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রনকে কি আকর্ষণ করবে? যার মধ্যে পজিটিভ চার্জ থাকবে, যার মধ্যে পজিটিভ চার্জ থাকে, অথবা যার ইলেকট্রন ঘাটতি আছে, অথবা যার ইলেকট্রন ঘাটতি আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রথমে দিছে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ট্রাইঅক্সাইড হয় কি, এই সালফার আছে, তারপর হচ্ছে আপনার এখানে অক্সিজেন আছে। তো আমি যদি আপনাকে পুরো স্ট্রাকচারটা ভেঙে দেখাই, তাহলে আপনি আসলে প্রপারলি বুঝতে পারবেন। এই সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে হয় কি, এই অক্সিজেন আছে না, অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন হচ্ছে আপনার হাইলি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ, আমি পুরো স্ট্রাকচার আপনাকে ভেঙে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে সালফার দিলাম, এপাশে অক্সিজেন, এপাশে অক্সিজেন, এপাশে হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন গুলো করে কি, এই ইলেকট্রন গুলোকে তার তড়িৎনতা বিষয়ের কারণে নিজের দিকে টেনে নেয়। তো টেনে নিয়ে অক্সিজেন হয়ে যায় ডেল্টা মাইনাস, অক্সিজেন হয়ে যায় ডেল্টা মাইনাস, অক্সিজেন হয়ে যায় ডেল্টা মাইনাস, আর আমাদের সালফার হয়ে যায় হচ্ছে ডেল্টা প্লাস। তো যেহেতু এটার মধ্যে ডেল্টা প্লাস আছে, হ্যাঁ ডেল্টা প্লাস আছে, তাহলে সে অবশ্যই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো এই জন্য আমাদের সালফার ট্রাইঅক্সাইড যেটা, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে? আর বাকিগুলো ইলেকট্রোফাইল না, কারণ নাইট্রোজেনে আমরা জানি নাইট্রোজেনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া। তারপরে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা ইলেকট্রোফাইল না, এটা হচ্ছে আপনার নিউক্লিওফাইল। আর গ্রুপটা মূলত আর কি এখানে বিক্রিয়া করা শুরু করে আর কি, যে Mgx যেটা, এটা হচ্ছে মাইনাস চার্জ যুক্ত আর কি। আচ্ছা, তারপর হচ্ছে H2O এর মধ্যে আমাদের মুক্ত জোড় আছে হচ্ছে 2 জোড়া। আপনারা জানেন যে অক্সিজেনের মধ্যে মুক্ত জোড় আছে হচ্ছে 2 জোড়া। তো এদের মধ্যে ইলেকট্রন বেশি থাকার কারণে সে অবশ্যই ইলেকট্রনকে আকর্ষণ করবে না। যার মধ্যে প্লাস চার্জ, সেই মূলত ইলেকট্রনকে আকর্ষণ করবে। সালফার ট্রাইঅক্সাইড সে হচ্ছে আমাদের একটা ইলেকট্রোফাইল। আচ্ছা, তারপর প্রশ্ন, একটা যৌগ দিয়ে দিছে, বলছে যে আইউপ্যাক নিয়মে নামকরণ কোনটা হবে? আমরা এটাকে একটু জাস্ট ভেঙে লিখি। এই যে এখানে ওয়েজ গ্রুপ যেটা আছে না, এটাকে আমি একটু নিচে লিখি। এটা মনে করেন কেটে দিলাম, এখানে দিলাম মনে করেন হচ্ছে ওয়েজ গ্রুপটা। আচ্ছা, নামকরণ করি, নাম্বারিং করি, 1 2 3 4। হ্যাঁ, আমরা দিলাম এটা হচ্ছে 4। আচ্ছা, এটা 4 হচ্ছে না কেন, 4। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে মূলত জৈব অ্যাসিড আর কি। হ্যাঁ, তো জৈব অ্যাসিড হচ্ছে আমাদের মেইন যৌগ, আর ওই যেটা এটা হচ্ছে শাখামূলক। এখন এটা কয় নাম্বারে আছে? এটা আছে হচ্ছে 3 নম্বরে। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে 3 হাইড্রক্সি। এখানে আমরা এখন এটাকে অ্যালকোহল বলার সুযোগ নাই, যেহেতু মেইন যৌগ হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের শাখামূলক। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে 3 হাইড্রক্সি। 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। কত পর্যন্ত নাম্বারিং গেছে আমাদের? 4 পর্যন্ত। তাহলে বিউটানোইক অ্যাসিড, 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। এমন অপশন কি আমাদের আছে? 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, এমন অপশন তো নাই। আচ্ছা, ও মানে এইভাবে নামকরণ করে নাই, নামকরণটা আরো চমৎকার ভাবে অন্যভাবে করছে। দেখেন, 1 কার্বক্সিনল পেন্টানল 4, 1 কার্বক্সিনল পেন্টানল 4। হ্যাঁ, তো এটা তো আসলে হওয়ার কথা না। 1 2 3 4, আমার মনে হয় এখানে আসলে কোনো মিস্টেক হয়েছে একটা। এখানে কার্বন আছে হচ্ছে 1 2 3 4টা, বাট 4 হাইড্রক্সি এখানে দিয়েছে হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। না, এটা হবে না। আমাদের উত্তর হবে হচ্ছে আহ এখানে মনে হয় একটা কার্বন বেশি ছিল। হ্যাঁ, বাট এখানে যদি দেওয়া নাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই, যে 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। ওকে, পরবর্তী প্রশ্ন, পেন্টেনের সমাণু কতটি? এটা আমাদের এই সেম প্রশ্ন আপনাদের আগে একবার করাইছিলাম। আমাদের 1 নম্বর পার্টে ছিল পেন্টেনের সমাণু হচ্ছে 3টা। কিভাবে 3টা? একটা হচ্ছে এন পেন্টেন, আপনি স্ট্রাকচার দেখবেন, একটা হচ্ছে এন পেন্টেন, একটা হচ্ছে আমাদের আইসোপেন্টেন, একটা হচ্ছে আমাদের নিউ পেন্টেন। হ্যাঁ, আপনাদের উদ্ভূত বা জাতক যে প্রসেসটা আছে, সেটা দিয়ে মূলত এটা। আর আমরা 1 নম্বর যে ভিডিও ছিল সেটার মধ্যে দেখাইছিলাম, পিডিএফ এ আপনি খুঁজে নিয়ে আপনি বের করে সেটা পেয়ে যাবেন। 3টা সমান হয় আর কি। আচ্ছা, নিচের কোনটা অর্থব্যয় নির্দেশক? অর্থব্যয় নির্দেশক হতে হলে কি হইতে হবে? সিঙ্গেল বন্ড থাকতে হবে, মাস্ট সিঙ্গেল বন্ড। হ্যাঁ, তো সিঙ্গেল বন্ড আছে কার মধ্যে? এই যে অ্যামিন যেটা, NH2 যেটা, এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে অর্থব্যয় নির্দেশক। আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে ডাবল বন্ড, ওগুলো হচ্ছে মেটা নির্দেশক। আচ্ছা, সর্বাধিক স্থায়িত্বের কার্বন আয়ন কোনটি? আমরা পড়ছিলাম কার্বন আয়ন স্থায়িত্ব হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বন আয়ন সবচেয়ে বেশি স্থায়ী। তাহলে এখানে আসলে মিস্টেক, শুধু CH3 দিছে, এখানে CH3 একটা মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা, পরে এখানেও মাইনাস চিহ্ন হবে, এগুলো মাইনাস চিহ্নগুলো দেয় নাই আর কি। তাহলে এটাই মূলত হচ্ছে আপনার, যেহেতু 1 ডিগ্রি, এখানে একটা দাগ আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি স্থায়ী কার্বন আয়ন। হ্যাঁ, আর বাকি যেগুলো সেগুলো স্থায়ী না। এটা হচ্ছে 2 ডিগ্রি, তারপরে এটা দুটো সেম আর কি। হ্যাঁ, একটু হয়তো টাইপিং মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি স্থায়ী। তারপর প্রশ্ন, সর্বাধিক স্থায়িত্বের কার্বন আয়ন কোনটি? দেখেন, এই যে এটা সেম প্রশ্ন 2বার আসছে, রাজশাহী বোর্ড 21, এটা প্রথমটা। আচ্ছা, উদ্দীপকের যৌগটা লক্ষ্য করতে বলছে, আমাদেরকে দিছে হচ্ছে CH2O। এটা আসলে এই যৌগটা HCOH, বুঝতে পারতেছেন?
এখানে লিখছে হচ্ছে CH2O, মানে সেম আর কি, এই যৌগটা আর কি। এটা মূলত একটা অ্যালডিহাইড, মানে ফর্মালডিহাইড। এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দেওয়া হয়েছে, অস্থায়ী যৌগ, সেখানে আবার পানি দিয়ে এই যৌগ উৎপন্ন করা হয়েছে। উদ্দীপকের এই যৌগ কোনটা? তা আপনি দেখছিলেন যে আমরা এটার সাথে যদি যদি বিক্রিয়া করি, বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হয় হচ্ছে অ্যালকোহল। আপনাকে একটু দেখাইছিলাম যে এটা কেমন অ্যালকোহল আর কি, সেম প্রশ্ন একটু আগে ছিল। এই যে এটা, আমি যদি যাই, কোন বিক্রিয়াটা ছিল এটা, কোথায় ছিল এটা, আচ্ছা হোয়াট এভার, আমাদের একটা ছিল, আপনাকে দেখাইছিলাম আমি। আচ্ছা এই যে এটা, এই যে এটা দেখেন, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আপনি একটা কার্বনিক যৌগের সাথে বিক্রিয়া করাইছেন, বি যৌগটা উৎপন্ন হয়েছিল 3 ডিগ্রি অ্যালকোহল, শুধু অ্যালকোহল হয় নাই, 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছিল, মানে আরো প্রিসিয়াসলি 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখন যেটা আমাদের, সেটা হবে হচ্ছে শুধুমাত্র অ্যালকোহল। এই যৌগ কোনটা? এই যৌগ হচ্ছে আমাদের অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটা নিউক্লিওফাইল, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। নিউক্লিয়াসকে কি আকর্ষণ করবে? যার নেগেটিভ চার্জ আছে। নিউক্লিয়াসকে আকর্ষণ করবে কি? যার নেগেটিভ চার্জ আছে, অথবা যার ইলেকট্রন বেশি, অথবা যার ইলেকট্রন বেশি। এখন আমাদের প্রথম যে অপশন, যে পানি, আমরা জানি এটার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মানে সে অবশ্যই হচ্ছে নিউক্লিওফাইল। আর বাকি যেগুলো আছে এগুলো ইলেকট্রন ঘাটতি আছে, হ্যাঁ, ইলেকট্রন ঘাটতি আছে, অথবা হচ্ছে আপনার পজিটিভ চার্জ আছে, ওগুলো হচ্ছে এই কি বলে এটাকে, ইলেকট্রোফাইল। আচ্ছা, তারপর প্রশ্ন, নিচের কোনটা মেসো যৌগ? আচ্ছা, মেসো যৌগ হইতে হবে হচ্ছে এমন যৌগ, মানে দেখা যাবে কি ওটার একটা অংশ আরেকটা অংশকে আপনার ইয়া করে দিছে, কি বলে এটাকে, মানে প্রতিসম তল দ্বারা প্রসম করে দিছে আর কি। তো আমরা যদি এদের স্ট্রাকচার আপনাকে ভেঙে এঁকে দেখাইতে পারি, তাহলে আপনি প্রপারলি বুঝতে পারবেন যে আসলে কোনটা আসলে হচ্ছে মেসো যৌগ। তুমি আপনাকে এক এক স্ট্রাকচার গুলো যদি এঁকে দেখাতে চাই, এখানে হচ্ছে আমাদের CH3, CH, মেইন মেইন কার্বন কোনটা সেটাকে জাস্টিফাই করি। আচ্ছা আচ্ছা, এটাকে ধরতেছি মেইন কার্বন, এটাকে ধরতেছি হচ্ছে মেইন কার্বন। তাহলে আমরা একটা এই স্ট্রাকচার প্রথমে ক নম্বর যেটা স্ট্রাকচার রাখতেছি, কার্বন, তারপরে এক পাশে হাইড্রোজেন, এক পাশে দিলাম মনে করেন হচ্ছে CH3, এক পাশে দিলাম হচ্ছে OH, তারপরে হচ্ছে আরেকটা কার্বন, এক পাশে হাইড্রোজেন, এক পাশে দিলাম হচ্ছে OH, আরেক পাশে দিলাম COOH। হ্যাঁ, এখানে দেখেন উপরেরটা আর নিচেরটা ম্যাচ করে নাই, উপরে আছে, উপরে তো COOH নাই, নিচে আছে COOH, তাহলে আসলে এটা মেসেযোগ্য হওয়ার কোনো চান্সেস নাই। তো আমরা অপশন দেখে টেস্ট করে ফেলি। এই যৌগের ক্ষেত্রে যদি আপনি দেখেন, এটাকে একটা কার্বন ধরেন, এটাকে আপনি একটা কার্বন ধরেন, হ্যাঁ, মাঝখানে দুইটা বেস কার্বন আর কি। তো এই পাশে ক্লোরিন আছে, বাট এই পাশে ক্লোরিন নাই, তাহলে আসলে এটা মেসেযোগ্য হওয়ার কোনো চান্সেস নাই, এটাও বাদ। মানে সেম টু সেম হইতে হবে, একটা কার্বনে যা যা থাকবে আরেকটা কার্বনেও সেম তাই তাই থাকতে হবে, যে তাই তাই থাকে তাকে আমরা মেসেযোগ্য বলবো। আচ্ছা, এই অপশনে আসি, এখানে কার্বন আছে, CH3 আছে, হাইড্রোজেন আছে, OH আছে। এখানে কার্বন আছে, CH3 আছে, হাইড্রোজেন আছে, OH আছে। হ্যাঁ, এইটা মেসেযোগ্য হওয়ার একটা চান্সেস আছে। আমি আপনাকে স্ট্রাকচারটাকে দেখাই, আপনি বুঝতে পারবেন। আমি এখানে কার্বন দিলাম, এ পাশে দিলাম হচ্ছে OH, উপরে দিলাম মনে করেন CH3, ডানে দিলাম মনে করেন হাইড্রোজেন। আরেকটা কার্বন যেটা, ওইটাকে একলাম কার্বন, এ পাশে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এ পাশে দিলাম হচ্ছে OH, এ পাশে দিলাম হচ্ছে CH3। মানে এখানে যা যা এলিমেন্ট আছে, যে CH3 আছে, CH3 উপরে দিছি, হাইড্রোজেন আছে, হ্যাঁ, হাইড্রোজেন দিছি, OH আছে, এখানে OH দিয়ে দিছি। আবার এই কার্বনের ক্ষেত্রে আসেন, এখানে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন দিলাম, এখানে OH, এই যে OH দিলাম, এই যে CH3, এই যে CH3 দিলাম। তো এখন আপনি খেয়াল করে দেখেন, এই দুইটা আসলে সেম একটা প্রতিসম তল দ্বারা বিন্যস্ত হয়ে গেছে। তাহলে 3 নম্বর যেটা, এটা হচ্ছে মূলত আমাদের মেসো যৌগ। হ্যাঁ, তো 4 নম্বরটা টেস্ট করার প্রয়োজন নাই, ওটা টেস্ট করতেছি না, সঠিক উত্তর হবে না। আচ্ছা, তারপর প্রশ্ন, নিচের কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না? দেখেন, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কারা? যারা হচ্ছে মিথাইল কার্বিনল, যারা মূলত হচ্ছে মিথাইল কার্বিনল, এরা মূলত আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, এরা মূলত আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। প্রথমটা যেটা, এটা শুধুমাত্র কার্বিনল, তার মানে সে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। বাকি যেগুলো আছে এরা প্রত্যেকে আপনার কার্বিনল বিক্রিয়া দিবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের প্রথম যেটা অপশন, এটা সঠিক উত্তর। আচ্ছা, জৈব যৌগের কার্বন শিকল সংখ্যা হ্রাস করার পদ্ধতি কি? বেশ কয়েকটা আছে, যেমন আপনার ডিকার্বক্সিলেশন আছে, তারপরে হফম্যান ডিগ্রেডেশন আছে, তারপর হচ্ছে আপনার জৈব অ্যাসিডের জারণ আছে। এখানে উডস বিক্রিয়া না, এটা ভুল। কার্বিলামিন না, এটা না, ডিকার্বক্সিলেশন প্রসেস। নামই আছে ডিকার্বক্সিলেশন, মানে একটা করে কার্বন আপনি কমায় দিব, ঠিক আছে। তো জৈব যৌগে এই কার্বন শিকল হ্রাস করার এটা হচ্ছে একটা প্রসেস। আচ্ছা, আর কয়েকটা দেখাই দিই। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, মানে যে কটা কার্বন থাকবে হাইড্রোজেন তার ডাবল থাকবে। 3 নম্বরটা সঠিক উত্তর, CnH2n। আর CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেনের, এটা হচ্ছে অ্যালকেনের, ঠিক আছে। CnH2n+1 এটা হচ্ছে অ্যালকাইল মূলকের, এটা হচ্ছে অ্যালকাইল মূলক আর কি। পরে CnH2n-2 এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইনের, জেনে রাখেন, কাজে লাগতে পারে। আচ্ছা, বেনজিন বলে অর্থবারে নির্দেশক, অর্থবারে নির্দেশক কারা? সিঙ্গেল বন্ড থাকবে, হ্যাঁ, সিঙ্গেল বন্ড থাকবে। তো সিঙ্গেল বন্ড কার মধ্যে আছে এখানে? এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই,
এই যে এটা নাইট্রোজেন যেটা আছে না, এর মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড। হ্যাঁ, এরকম আর কি। এই যে বন্ড নাইট্রোজেন, বন্ড হাইড্রোজেন, বন্ড সিও, CH3। এখানে সিওর মধ্যে ডাবল বন্ড আছে, বাট নাইট্রোজেনে কিন্তু কোনো ডাবল বন্ড নাই, নাইট্রোজেন হচ্ছে সিঙ্গেল বন্ড। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। ওকে, তো আমাদের আজকে একটা দুইটা পর্যন্তই থাকুক। তো আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে, চেষ্টা করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আর যদি পারেন কারোর সাথে শেয়ার করেন, সেটা অনেক উপকারে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর ভালো মতো প্রিপারেশন নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।